কিছুদিন আগে ট্রেনের কামরায় একটা বিজ্ঞাপন চোখে পড়েছিল, যে কোনো ধরনের নেশার 100% প্রতিকার আমাদের হাতে। নিচে দেওয়া ছিল একটা মোবাইল নাম্বার। ব্যাপারটা কিন্তু ভারী গোলমেলে। নামি দামি অ্যান্টিভাইরাস কোম্পানিরাও পুরোপুরি গ্যারেন্টি দিতে পারে না, সেখানে বেনামি ভদ্রলোক যে কোনো নেশা ছাড়িয়ে দেবেন বলছে। তাছাড়া যত দিন যাচ্ছে বাজারে নতুন ধরনের ড্রাগ আমদানি হচ্ছে, তাদের ব্যবহার পদ্ধতিও আলাদা। আবার সব নেশা যে তেমন খারাপ তাও নয়। ট্রেনের জানলার বাইরে আচমকা একটা ছোট দোতলা বাড়ি চোখে পড়ল। মন বলল সে বাড়িতে এক বছর 40 মহিলা থাকেন, মানসী ভৌমিক। স্বামী তুহিরন ভৌমিক চাকরি সূত্রে বিদেশে। এখন তিনি দুপুরের ঘুম শেষ করে পাখা বন্ধ করার জন্য সুইচের দিকে হাত বাড়িয়েছেন, আর আমরাও হুড়মুড়িয়ে ঢুকে পড়লাম তার ঘরে। মিডনাইট হরর স্টেশনে আজকের গল্প 30 মিনিট। সুইচ বোর্ডের 3 নম্বর সুইচটায় হাত দিতেই মানুষের মনে হলো কোথা থেকে একটা গানের সুর ভেসে আসছে। বোধহয় পাশের বাড়িতে কেউ গান গাইছে। চারপাশে তাকিয়ে দেখলো জানলাগুলো বন্ধ করা আছে। এগিয়ে এসে সেগুলো খুলে দিল সে। তারপর ধীরে সুস্থে সিঁড়ি বেয়ে একতলায় নেমে। বয়স এবং মেদ হওয়ার সাথে সাথে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে বেশ অসুবিধা হয় তার। এই বয়সেই রেলিং ধরে নামতে হয়। নিচে এসে চারিদিকটা একবার ভালো করে দেখে নেয় সে। ঘর দৌড় পরিপাটি করে গোছানো। ধীর পায়ে হেঁটে কিচেনে ঢুকে আসে। ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে, তারপর একটা মাঝারি সাইজের লেবুকে মাঝখান থেকে কেটে তার একটা দিক চেপে ধরে গ্লাসের উপরে। আর ঠিক সেই মুহূর্তে বাইরের কলিং বেলটা বেজে ওঠে। আধ চেপা লেবুটাকে পাশে রেখে দরজার দিকে এগিয়ে যায় সে। মানসী ভৌমিকের বাড়িটা দোতলা। তুহিরন চাকরির কারণে বেশিরভাগ সময়টা বাইরে বাইরেই কাটায়। 2 মাসে একবার বাড়ি ফেরে। রোজ বিকেলে অফিস থেকে বাড়ি ফেরার সময় একবার ফোন করে সে। মিনিট 15 কথা বলে, তারপর রেখে দেয়। দিনের সেই 15 মিনিটটুকুনি ভালো কাটে মানসীর। বাকি সময়টা প্রায় কিছুই করার থাকে না তার। না তো সে টিভি দেখে, না গল্পের বই পড়তে ভালোবাসে। তেমন কোনো হবিও নেই। ফলে বেশিরভাগ সময়টা রান্না বান্নাতেই কেটে যায়। কিন্তু নিজের জন্য কতই বা রান্না করা যায়। ফলে ঘর দোর পরিষ্কারেই সময় কাটে তার। কথা বলার মতো লোকজন বিশেষ নেই বলে বাড়িতে কেউ এলে সে খুশি হয়। চাবি দিয়ে দরজাটা খুলে ফেলে সে। একটা বছর 30 মাঝবয়সী লোক দাঁড়িয়ে আছে, মুখে মৃদু হাসি। মানসীও হাসে, তারপর মাথা নামিয়ে বলে, আসুন। আকস্মিক অভ্যর্থনা পেয়ে লোকটা একটু অবাক হয়ে যায়। মানসী এতক্ষণে দরজা থেকে সরে গেছে। লোকটা ভিতরে ঢুকে আসে। আমি আসলে সে নিজে থেকেই কিছু একটা বলার চেষ্টা করে। আপনি বাড়ির ব্যাপারে এসেছেন, তাই তো? আগে লোকটা অবাক হয়ে যায়। মানসী আবার আগের হাসিটা হেসে নিয়ে চেয়ারের দিকে দেখিয়ে বলে, বসুন। লোকটা আর কথা না বাড়িয়ে গুটি গুটি পায়ে এগিয়ে এসে চেয়ারে বসে পড়ে। আপনি 10 মিনিট ওয়েট করুন, আমি আসছি। কথাটা বলে আবার কিচেনের দিকে পা বাড়ায় মানসী। লোকটা কয়েক সেকেন্ড ইতস্তত করে চেয়ারের পিছনে পিঠ এলিয়ে দেয়। পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মোছে। ঘরের ভিতরে বেশ অনেকখানি জায়গা। একধারে একটা ছোট টেবিলের উপর ল্যান্ড ফোন রাখা আছে। তার পাশেই একটা বইপত্র র্যাক। টেলিফোনের সামনেই একটা ছোট টুল। র্যাকের এক পাশে একটা ফটো ফ্রেম। 2 মানুষের ছবি তাতে। ছবির একজনকে চিনতে পারেন ভদ্রলোক। কিচেন থেকে জলের গ্লাস হাতে বের হয়ে আসে মানসী। তারপর সেটা লোকটার দিকে এগিয়ে দিয়ে বলে, নিন, এটা খেয়ে নিন, বাইরে যা রোদ। গ্লাসটা হাতে নিতে নিতে লোকটা বলে,
আপনি জানলেন কি করে আমি বাড়ির ব্যাপারে আসছি? কিছু কিছু ব্যাপার আমি এমনিই জানতে পারি। এই যেমন ধরুন, এটা জানি যে আপনি 17 লাখ টাকা অবধি অফার করতে চান। লেবুর জলের গ্লাস মুখে তুলেও নামিয়ে নেয় লোকটা। অজান্তেই মুখটা হাঁ হয়ে যায় তার। কোনো রকমের সামলে নিয়ে বলে, ভারী আশ্চর্যের ব্যাপার তো। আপনি কেমন করে জানলাম, তাই তো? মানসী সামনের সোফাটায় বসে পড়ে। ছোটবেলায় আপনি আপনার মামার বাড়িতে এক জ্যোতিষীকে হাত দেখিয়েছিলেন, সেও এইভাবেই আপনাকে সব গড় গড় করে বলে দিয়েছিল। হাতে একটা তাবিজও দিয়েছিল, কিন্তু বছর 3 আগে সেটা হারিয়ে ফেলেছেন আপনি। লেবুর জল শেষ করে গ্লাসটা সামনের টেবিলের উপর রেখে দেয় লোকটা। মাথাটা একবার দুপাশে ঘুরিয়ে নেয়, তারপর বড় সড়ো কয়েকটা নিঃশ্বাস নিয়ে বলে, আসলে যে কথাটা আপনাকে বলতে এসেছিলাম সেটা হলো, দুর্গাপুরের মধুসূদন ব্যানার্জি আমার বাড়িটা কিনতে চেয়েছেন। প্রথমে 15 বলতে বলেছেন, তারপর 16, তাতেও না হলে 17। তবে আমি বলি কি, তাকে বলে দেবেন বাড়িটা না কেনাই ভালো। কেন বলুন তো? এতক্ষণ ভদ্রলোকের ভুরু দুটো কুঁচকে ছিল, এবার কিছু আঁচ পেয়ে তার উৎসাহটা খানিকটা কমেছে। কেন বলতে গেলে আপনাকে একটা বড় সড়ো গল্প বলতে হয়, অত সময় নেই এখন। না, আমার তাড়া নেই। মানসী মুখের সামনে এসে পড়া চুলগুলো সরাতে সরাতে বলে, আপনার না, আমার সময়ের কথা বলছি। ভূতের বাড়ি নাকি? ভদ্রলোক এবার কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে। মানসী মাথা নেড়ে না বলে, তারপর সোফার উপরে পা তুলে বসে বলে, শুনতে চাইছেন যখন শুনে নিন। আমারও বলতে ইচ্ছে করেছে অনেকবার, খালি একটু পরে আমার একটা ফোন আসবে, তখন উঠতে হবে। লোকটা আর কিছু বলে না, চারপাশে মুখ ফিরিয়ে আরেকবার লক্ষ্য করে নেয় ঘরটা। এখন বিকেল, একটু একটু করে কমে আসছে চারপাশের আলো। একটু আগেও আধ খোলা জানলা দিয়ে মরা রোদ আসছিল। আমরা তখন বিয়ে করে সদ্য বাড়িটা কিনেছি। আমরা বলতে আমি আর তুহিরন। মানসী ভৌমিকের গলায় কেমন যেন বিষণ্ণতা আর ক্লান্তির ছাপ। সামান্য এই কটা সিঁড়ি নেমে এতটা ক্লান্ত হয়ে যায় মানুষ? জমানো টাকায় কেনা বাড়ি, লোন টোন নয়, ফলে বুঝতেই পারছেন দেখাশোনা কম করিনি। এই বাড়িটা আমারই পছন্দ করা। এর একটা বড় কারণ হলো বাড়িটা ছোট, চাইলে সামনে এক চিলতে বাগানও করা যায়। অবশ্য করা হয়নি কোনোদিন। তা বছর 2 আগে একদিন স্নানের আগে উপরের ঘরে আমি ডাস্টিং করছি, আর তুহিরান নিচে কাগজ পড়ছে। উঠে দাঁড়িয়ে পাখার সুইচটা চালাতে যাব, কিন্তু সুইচ বোর্ডে হাত দিতেই মনে হলো জায়গাটা ফাঁকা। তাকিয়ে দেখি সত্যিই সে জায়গায় একটা সুইচ উপরে তোলা আছে, ভেতর থেকে রং বেরঙের তার বেরিয়ে আছে, কিন্তু সুইচটা নেই। নিচে এসে তুহিরানকে বললাম কিছু একটা ব্যবস্থা করতে। পরদিন সুইচ লাগানো হলো, কিন্তু আশ্চর্য ব্যাপার যেটা, সেটা হলো সুইচটা যে কিসের সেটা বুঝতে পারলাম না। আলো পাখা কোনোটাই চলে না তাতে। আমরা আর অতটা মাথা ঘামাইনি। তারগুলো বিশ্রীভাবে বাইরে বেরিয়েছিল, দেখতে খারাপ লাগছিল, নয়তো সারানোর দরকারও পড়তো না। তার 3 পরেই নতুন একটা সমস্যা দেখা দিল। ঘুম থেকে রোজ 7:30টায় উঠি আমি। সেদিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল। উঠে ঘরের পাখা বন্ধ করতে গিয়েই মনে হলো মাথাটা ঘুরে গেল। মুহূর্তে অন্ধকার নামলো চোখের সামনে, তারপর আর কিচ্ছু মনে নেই। চোখ খুলে দেখলাম আবার আমি বিছানায় শুয়ে আছি। ভারী অবাক লাগলো আমার। সম্ভবত পাখার সুইচ নেভাতে গিয়ে ইলেকট্রিক শক খেয়েছি আমি। বাড়িতে আমি ছাড়া কেউ নেই, তাহলে বিছানায় এসে শুলাম কি করে? উঠে বসে ঘড়ির দিকে তাকাতেই
আমি অবাক হয়ে গেলাম। মানসী কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় টেলিফোনটা বেজে উঠল। আগন্তুক ভদ্রলোক এত মন দিয়ে গল্প শুনছিলেন যে আচমকা টেলিফোনের রিংয়ে তিনি চমকে উঠেছিলেন। সোফা ছেড়ে উঠে পড়ল মানসী। ঘড়িতে ঠিক 6:30 বাজছে। ধীর পায়ে সে এগিয়ে গেল টেলিফোনের দিকে। ও ফোন করে এই সময়, আপনি একটু বসুন। ভদ্রলোক মাথা নেড়ে দিলেন। এই কয়েকটা মিনিটে সবকিছুই যেন আশ্চর্য লাগছে তার। সমস্ত ঘটনাটাই আগে থেকে ছকে ফেলা একটা নাটকের মতো মনে হচ্ছে। এই মহিলাকে তিনি আগে দেখেন, এমনকি কালকের আগে নাম পর্যন্ত জানতেন না, অথচ অবলীলায় তার সমস্ত কথা বলে দিলেন মহিলা। এমনকি কতদূর টাকা অফার করা হবে সেটা অব্দি। এমন চলতে থাকলে তার ব্যবসা তো লাটে উঠবে। মহিলাকে ম্যাজিক জানেন নাকি? টেলিফোনটা কানে দিয়ে একগাল হাসল মানসী। হোটেলে পৌঁছে গেছো? তুমি আগে থেকে কি করে বুঝে যাও বলো তো আমি হব? তুমি তো রোজই এই সময় ফোন করো, তাছাড়া ল্যান্ডলাইনে আর কেই বা ফোন করবে? তাও ঠিক, তবে আজ 15 মিনিট লেট হয়েছে। কেন বলো তো? চেয়ারে বসে থাকা ভদ্রলোক এতক্ষণে হাতের ব্যাগ খুলে কি যেন খুঁজতে শুরু করেছেন, সম্ভবত কোনো কাগজপত্র। মানসী এক মনে কথা বলে চলেছে। অন্তত মিনিট 10 পরে ফোনটা রেখে দিল সে। তারপর শাড়ির আঁচলে কপালের ঘাম মুছতে মুছতে আবার ফিরে এলো সোফাটার কাছে। ভদ্রলোক এতক্ষণে কাগজপত্র আবার ব্যাগে ঢুকিয়ে নিয়েছেন। হ্যাঁ, কি যেন বলছিলাম? বলছিলেন যে ঘড়ির দিকে তাকাতেই আপনি অবাক হয়ে গেলেন। কি যেন একটু ভেবে নিয়ে আবার বলতে শুরু করে মানসী। হ্যাঁ, মনে পড়েছে। ঘড়িতে দেখলাম ঠিক 7:30 বাজে, অথচ আমার পরিষ্কার মনে আছে আজ 7:30টার পর উঠেছি আমি। তাছাড়া সংজ্ঞাহীন অবস্থায় কিছুক্ষণ মেঝেতে পড়েছিলাম নিশ্চয়ই। কেমন যেন ভয় লাগলো আমার। বাড়িতে কেউ ঢোকেনি তো? ধীরে ধীরে আমি ঘর থেকে বেরিয়ে আসতে যাচ্ছিলাম, এমন সময় মনে পড়ল ঘরের পাখাটা তখনও ঘুরছে। বাড়িতে যদি চোর ছেঁচুর ঢুকেও থাকে, সে এত যত্ন করে আমাকে বিছানায় শুয়ে পাখা চালিয়ে দেবে তা তো মনে হয় না। পাখাটা বন্ধ করতে যেতেই অকেজো সুইচটা চোখে পড়ল আমার। ঘুমের ঘরে সুইচটা টিপে দিইনি তো। তখন আর ব্যাপারটা নিয়ে মাথা ঘামাইনি। সারা বাড়ি খুঁজে কাউকে দেখতে পেলাম না। বাইরের দরজা ভিতর থেকে বন্ধ, ঠিক আমি যেভাবে বন্ধ করেছিলাম সেভাবেই বন্ধ। তাহলে কি হতে পারে? তুহিরনকে ফোন করলাম, সে বলল হয়তো ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছি। আমার কিন্তু বিশ্বাস হলো না। স্পষ্ট মনে আছে ঘুম থেকে উঠে পাখার সুইচ বন্ধ করেছিলাম আমি। তারপরেই চোখে জাল পড়ে যায়, বিছানায় ঘুম ভাঙে। ধীরে ধীরে উঠে আসি আমি। হঠাৎ একটা বিদঘুটের সম্ভাবনার কথা মাথায় আসে আমার। তাহলে কি সুইচটায় হাত দেওয়ার জন্যই কিছু হচ্ছে? তড়িঘড়ি সিঁড়ি দিয়ে উপরের তলায় উঠে আসি আমি। সুইচটা টিপতেই আবার সেই ব্যাপারটা হয়, তবে এবার আর চোখের সামনে জাল পড়ে না। মনে হয় এক মুহূর্তে আমার শরীরটা যেন একতলায় চলে এসেছে। দরজাটার সামনে দাঁড়িয়ে আছি আমি, ঠিক 1 ঘন্টা আগে যেমন ছিল। প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম জানেন। এরকম অদ্ভুত ঘটনা আগে কোনোদিন ঘটেনি আমার সাথে। ভদ্রলোক এতক্ষণ পরে খানিক নড়ে চড়ে বসলেন যেন। কথাগুলো তার বিশ্বাস হয়েছে কিনা মুখ দেখে বোঝা গেল না। মানসী তার মুখের দিকে একবার তাকিয়ে নিয়ে আবার বলতে শুরু করলো। পুরো ব্যাপারটা বুঝতে আমার
2-3 সময় লাগলো, এবং বিশ্বাস করতে আরো একদিন। দোতলার পাখার পাশের সুইচটা অকেজো নয়, সেটাতে চাপ দিলেই আপনি ফিরে যাবেন 30 মিনিট অতীতে। 30 মিনিট আগে ঠিক যে অবস্থায় আপনি ছিলেন। টাইম ট্রাভেলের কথা বলছেন? না, ঠিক তা নয়। সুইচ টিপে অতীতে ফিরে গেলেও অতীতকে পাল্টাতে পারবেন না আপনি। আধ ঘন্টা কেটে গেলে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। ভদ্রলোক এতক্ষণে উসখুস শুরু করেছেন। তার দালাল সুলভ শান্ত চোখের মণি দুটো অস্থির হয়ে উঠেছে। কিন্তু সুইচটা বানানোর পরেই তো আপনারা পরীক্ষা করে দেখেছিলেন, তখন তো কিছু হয়নি। মানসী মাথা নাড়ে। চাইলেই কাজ করে না ওটা, কিছু বিশেষ সময় সক্রিয় হয়ে ওঠে। কখন সেটা আগে থেকে বলা যায় না। লোকটা আর কিছু বলে না, দুটো হাত মুখের নিচে জড়ো করে কি যেন ভাবতে থাকে। ঘড়ির কাঁটা আপাতত 7টার দিকে এগিয়েছে। কিছু একটা কারণে ঘন ঘন ঘড়ির দিকে তাকাচ্ছে মানসী। কিন্তু আমি কত টাকা আপনাকে অফার করব সে কথা আপনি জানলেন কেমন করে বলুন তো? আরে আমি তো এ বাড়িতে আগে আসিনি কোনো। লোকটা এতক্ষণ চেপে রাখা প্রশ্নটা করে বসে। মানসী সোজা হয়ে উঠতে উঠতে জবাব দেয়, আপনি এই বাড়িতে এর আগে 73 বার এসেছেন, তবে পুরো ঘটনাটা এই প্রথমবার বললাম আপনাকে। মানে এখন আমরা? হ্যাঁ, 6 মিনিট আগে দরজা দিয়ে বেরিয়ে গেছেন আপনি। আমি জানলা দিয়ে দেখেছি আপনি কখন বাস ধরেছেন, কখন ট্যাক্সি, কখন পায়ে হেঁটে গেছেন। আমি দোতলার 3 নম্বর সুইচটা টিপেছি প্রতিবার। কিন্তু কেন? লোকটার মুখ থেকে স্বতঃস্ফূর্ত প্রশ্ন বেরিয়ে আসে। সে কথা বলার সময় নেই, আর 10 মিনিট সময় আছে। তারপর আবার অতীতে ফিরে যাবে? হ্যাঁ। কেন? ধরে নিন এটা আমার পাগলামি। এই 30 মিনিটটা আমি কিছুতেই হারিয়ে যেতে দেব না। কথাগুলো বলতে বলতে মানসীর চোয়াল শক্ত হয়ে ওঠে। লোকটা ধীরে ধীরে এগিয়ে আসে মানসীর দিকে। তার অস্থিরতাটা বেড়ে উঠেছে। ঘড়ির কাঁটার খচখচ শব্দটা এখন স্পষ্ট শোনা যাচ্ছে। খোলা জানলা দিয়ে আর হাওয়া আসছে না। ঘরের ভিতর গুমোট বেড়ে উঠেছে। মানসী কিচেনের দিকে এগিয়ে যায়। ভদ্রলোক টেবিলের কাছে ফিরে আসতে যাচ্ছিলেন, এমন সময় টেলিফোনটা আবার বেজে ওঠে। কি যেন ভেবে তিনি এগিয়ে যান সেটার দিকে। রিসিভারের নিচে লাল আলোটা জ্বলে উঠছে বারবার। কোনো নম্বর ফুটে উঠছে না সেখানে। ফোনটা ধরুন, আপনার প্রশ্নের উত্তর পাবেন। কিচেনের দরজা থেকে মানসীর গলা শোনা যায়। লোকটা দ্রুত এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা হাতে রিসিভারটা তুলে নেয়। সেটা কানে চেপে ধরতে ওপাশ থেকে উত্তেজিত গলা শোনা যায়। মিসেস ভৌমিক? না, আমি ওনার পরিচিত বলছি, বলুন। ফোনের ওপাশ থেকে একটু খচখচ শব্দ শোনা যায়। একটা খারাপ খবর আছে। বলুন। খচখচ শব্দটা আবার দুবার হয়ে থেমে যায়। তুহিরন ভৌমিক হোটেলের যে ফ্লোরে ছিলেন তাতে আগুন লেগে পুরো তলাটাই ঝলসে গেছে। সরি টু সে হি ইজ নো মোর। আর কিছু না বলে ফোনটা রেখে দেন ভদ্রলোক। কিচেনের দরজা এখন ফাঁকা। ভিতর থেকে বাসনপত্রের টুংটাং আওয়াজ আসছে। একটু আগে একটা ফোন করেছিল তুহিরন, তাতে মিনিট 10 কথা হয় তাদের। ভদ্রলোক মনে করার চেষ্টা করেন ঠিক কি কথা বলেছিলেন মহিলা। কিছুতেই মনে পড়ে না। নিজের কাজে ব্যস্ত ছিলেন তিনি। তারপর কি যে হলো। হোটেলে পৌঁছে গেছো? তুমি আগে থেকে কি করে বুঝে যাও বলো তো? আমি হব।
তুমি তো রোজই এই সময় ফোন করো, তাছাড়া ল্যান্ডলাইনে আর কেই বা ফোন করবে? তাও ঠিক, তবে আজ 15 মিনিট লেট হয়েছে। কেন বলো তো? চেক ইনে একটু সময় লাগলো। এত বড় হোটেল বোঝোই তো, সকাল থেকে মোবাইলের টাওয়ার পাওয়া যাচ্ছে না। ও আচ্ছা, শোনো, একটা কথা ছিল। কি কথা? আমি লোকটার পুরোপুরি বিশ্বাস হয়নি তা আমি জানি। আমাকে পাগল টাগল ভাবলেও আশ্চর্য হব না। তবে শেষবার তাকে সমস্ত ঘটনাটা না জানালে আমারও মনটা খচখচ করত। তুহিরনের সাথে আর কথা হবে না আমার, কোনো দিন না। তাকে আমি স্বেচ্ছায় যেতে দিয়েছি। আর 15 মিনিট এভাবে কাটিয়ে দিতে পারলেই তুহিরনের ফোন কলটা 30 মিনিটের বেশি অতীত হয়ে যাবে। আবার আমি বাস্তবে ফিরতে পারবো। লোকটা চলে যেতে দরজা বন্ধ করে ধীরে ধীরে উপরে চলে এলাম। সুইচ বোর্ডের 3 নম্বর সুইচটা চোখে পড়ল। তার উপরে একবার আঙুল রাখলাম। না, শরীরটা ঠান্ডা হয়ে আসছে। মাথার ভিতরে জমে থাকা কোমর বাতাস বেরিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই 36 ঘন্টায় আমার মন শক্ত হয়েছে একটু একটু করে। এখন আর কষ্ট হচ্ছে না আমার। জানলার কাছে এসে দাঁড়ালাম। প্রথমবার নিচে যাওয়ার সময় জানলা খোলা ছিল। সুইচ টিপে এ ঘর থেকে যাওয়ার সময় প্রতিবার জানলাগুলো বন্ধ করে গেছি, যাতে অতীতে ফিরে গেলে বন্ধ জানলা দেখে বুঝতে পারি সত্যিই ফিরেছি কিনা। এখন 2 হাত দিয়ে খুলে দিলাম সেগুলো। বাইরের দমকা হাওয়া এক লাফে ঘরে ঢুকে পড়ল। অনেকক্ষণ পর খোলা হাওয়ার ঝাপটা মুখে এসে লাগতে বেশ আরাম লাগলো আমার। সন্ধে হয়ে আসছে। পাশের বাড়িতে কেউ যেন কলিং বেল বাজালো। এত দূর অব্দি শোনা গেল আওয়াজটা। বাইরে মনে হলো ঝড় উঠবে। ধুলো বাড়ি এসে লাগলো মুখে। জানলা বন্ধ করে দিলাম আমি। ধীর পায়ে এসে দাঁড়ালাম সুইচ বোর্ডের দিকে। ডান হাতটা নিজের থেকেই উঠে এলো উপরে। পাশের বাড়িতে কেউ গান গাইছে এখন।